গুড আফটারনুন স্টুডেন্টস, আমি বিনায়ক সরকার তোমাদের ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা আজকে পড়াবো। তো তাহলে চলো শুরু করা যাক। গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করেছিলাম। তো রাজনীতির আরেকটা পার্ট যেটা তোমাদেরকে বলা দরকার, যে রাজনীতি সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আমাদের রয়েছে, বা সেটা যদি আমি তোমাদেরকে না বলে দিই তোমাদেরও থাকবে। তো উদাহরণস্বরূপ আমিও সেরকম কিছু কিছু উল্লেখ করেছিলাম, আজকে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আজকে একটা নতুন বইয়ের হেল্প নিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের যে বইটি আমি আজকে পড়ছি, ডক্টর কুমারেশ চক্রবর্তী, তার বইয়ের থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো চলো শুরু করি। প্রসঙ্গক্রমে রাজনীতি সম্পর্কে কয়েকটি ভুল ধারণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। এই ভ্রান্ত ধারণাগুলো দূর না হলে রাজনীতির প্রতি অবিচার করা হবে। এই ব্যাপারে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান আর বল তার অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এই বইতে দুটি ভুল ধারণার কথা উল্লেখ করেছেন। আমরা রাজনীতির কথা বলি সব সময়, ওর পেছনে লাগলো, ওর পেছনে লাগলো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা রাজনীতির উদাহরণস্বরূপ দিই। কিন্তু সত্যি কথা বলতে কি, ওগুলো সঠিক উদাহরণ রাজনীতির নয়, এগুলো ভ্রান্ত। তো রাজনীতি একটা অনেক বড় জিনিস, অনেক বড় মাপের ব্যাপার, এবং একটা অনেক বড় শ্রেণীকে নিয়ে হয়। ছোট ছোট ব্যাপার নিয়ে, এই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার সমস্ত নিয়ে, এই সমস্ত ব্যাপার নিয়ে রাজনীতিকে খারাপ করাটা উচিত নয়। তাই কিছু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে, চলো সেটা বলছি। 1 নম্বর, সাধারণ মানুষেরা মনে করে রাজনীতি হলো শুধু পার্লামেন্ট, বিধানসভা, নির্বাচন, সরকার বা মন্ত্রিসভা কেন্দ্রিক। তাদের ধারণা রাজনীতির সঙ্গে মানুষের সম্পর্ক খুবই অপ্রয়োজনীয়। তোমরা যারা রাজনীতি সম্পর্কে কিছুটা জানো, বা আমাদের দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে কিছুটা জানো, এই বইয়ের মাধ্যমেই তোমরা জানবে পরবর্তী পর্যায়ে, যেমন পার্লামেন্ট কী, বিধানসভা কী, নির্বাচনটা হয়তো জানো বা নাও জানতে পারো, সরকার কী। এখানে বলেছে যে শুধু এগুলোই কি রাজনীতির সঙ্গে যুক্ত জিনিস, এছাড়া কি আর কিছু নেই? তাই শুধু এইগুলো ব্যাপারই নয়, আমরা অনেকে মনে করি শুধু এই ব্যাপারগুলি হচ্ছে রাজনীতির ব্যাপার, এর বাইরে কোনো কিছু হয় না। তো এই ধারণাটাও সঠিক নয়। 2 নম্বর, সমাজের কিছু অংশ মনে করেন রাজনীতি মানেই দলীয় রাজনীতি, যা বিপজ্জনক। দেখো, রাজনীতি মানেই কোনো দল সেই ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি করলো, ওটুকুই রাজনীতির সীমাবদ্ধ তা তো নয়। রাজনীতির পরিধি অনেক আরও বড়। অ্যালান বলের মতে এই দুটি ধারণাই ভ্রান্ত। আসলে কিছু তিক্ত অভিজ্ঞতা এবং কিছু ভুল ধারণার জন্য সাধারণ মানুষের মধ্যে এই ধরনের মানসিকতা গড়ে উঠেছে। এগুলি দূর হওয়া প্রয়োজন। রাজনীতি মানেই দলবাজি নয়, রাজনীতি মানে শুধু মিটিং, মিছিল, অবরোধ, ধর্মঘট, খুন, হিংসা নয়। রাজনীতি একটি সামাজিক প্রক্রিয়া, তাই রাজনীতি থেকে দূরে থাকা যায় না, দূরে থাকা কাম্যও নয়। দেখো, রাজনীতির ব্যাপারটা কি, রাজনীতির মধ্যে দলাদলি আছে, হিংসা আছে, তারপরে এখানে যা যা বলছে, অবরোধ আছে, মিটিং, মিছিল, খুন, জখম, সেই জিনিসগুলোও আছে। কিন্তু এগুলো মানেই কিন্তু রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে রাজার নীতি। প্রত্যেকটা দলেরই উদ্দেশ্য থাকা উচিত কীভাবে মানুষের, দেশের, সমাজের সেবা করা যায়। যে দল সরকারে রয়েছে সে দল মনে করো কোনো কাজ করছে দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, হয়তো তাদের পন্থাটা ভুল, তারা কোনো ভুল করেছে। এবার বিরোধী রাজনীতি দলগুলো যারা রয়েছে তাদের উচিত তাদের ভুলটা ধরিয়ে দেওয়া, ধরিয়ে দিয়ে
তারা যেন সঠিক পথে কাজটাকে করতে পারে। এবার সেটা না করে যদি উল্টোপাল্টা কোনো ষড়যন্ত্র করা হয়, সেটাকে কিন্তু রাজনীতির অঙ্গ বলা যায় না। এটা ভুল ধারণা, সেটা ষড়যন্ত্র, সেটা খারাপ কাজ, খারাপই হয়, সেটাকে রাজনীতির মধ্যে না জড়ানোই ভালো। কেউ খুন হয়ে গেল, আমরা বললাম রাজনৈতিক খুন হয়ে গেল, রাজনীতি করতে করতে খুন হয়ে গেল বা কেউ খুন করলো, খুনটা কিন্তু খুন, চুরিটা কিন্তু চুরি। তার সাথে রাজনীতিকে কলুষিত করা, এই কালিমালিপ্ত করাটা ঠিক নয়। কারণ যে কোনো দল, তার একটা নীতি থাকে, তারা কখনোই কোনো খারাপ কাজ করতে চায় না বা সেই দলের নীতির মধ্যে পড়ে না। কিছু খারাপ মানুষ খারাপ কাজ করে, তাই রাজনীতিকে খারাপ বলাটা উচিত নয়। তাই এই ভ্রান্ত ধারণাগুলো থেকে আমাদের সরে আসা উচিত, তাই এখানে এটা বলেছে। রাজনীতি নিয়ে আরও একটা ভুল ধারণা আছে। কোনো ব্যক্তি, পরিবার, ক্লাব, কলেজ, আশ্রম, গির্জা, মসজিদ, মন্দির প্রভৃতি নিয়ে বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত বা নির্বাচন কিন্তু রাজনীতি নয়। দেখো, কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির গণ্ডগোল, হয়তো যে ব্যক্তিটা আছে সে এক পার্টি করে, যার সাথে গণ্ডগোল সে আরেকটা রাজনৈতিক দলকে সমর্থন করে, এবং তাদের মধ্যে কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বিরোধ হয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক বিরোধ বলা উচিত নয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সরে আসা উচিত। তারপর কোনো ক্লাবের মধ্যে কোনো গণ্ডগোল হলো, সেটাকে রাজনীতি চড়িয়ে দেওয়া হলো, এটাও কিন্তু ঠিক নয়, সেটাও রাজনীতি নয়। সেটা প্রত্যেকে নিজের স্বার্থকে কাজে লাগানোর জন্য সেখানে রাজনীতির রং চড়াচ্ছে। তো দেখো, এছাড়াও বিভিন্ন আশ্রম আছে, গির্জা আছে, মন্দির আছে, মসজিদ আছে, বিভিন্ন ধর্মীয় স্থান আছে, সেখানেও তাদের নিজস্ব সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর নিরসন করা সময় বিভিন্ন গণ্ডগোল হয়, এবং তার জন্য রাজনীতিকে দায়ী করা উচিত নয়। দায়ী সেই মানুষগুলো যারা খারাপ কাজ করে রাজনীতির বদনাম করে। তাই এখানে বলেছে সেই ধারণাগুলো ভ্রান্ত। অনেক সময় আমরা বলি এটা অমুক ক্লাবের রাজনীতি বা অমুক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এটা কিন্তু ঠিক নয়। যেসব প্রতিষ্ঠান বা সংস্থার কাজের কোনো ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রভাব নেই, সেই সকল সংস্থার বা প্রতিষ্ঠানের কাজকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতি বলা যায় না। দেখো, আমরা মুখে অনেক কিছু বলে দিই এটা রাজনীতি, ও রাজনীতি করলো, সে রাজনীতি করলো, কিন্তু যখন আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা সেটাকে বলতে যাব বা রাষ্ট্রবিজ্ঞানের মাপকাঠিতে আমরা সেটা মাপতে যাব, তখন কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক বা কোনো একটা ছোট্ট প্রতিষ্ঠান, কোনো ক্লাবই বলো, কোনো বিশ্ববিদ্যালয়ই বলো, কোনো স্কুলই বলো, তার সেই সমস্যাগুলোকে আমরা রাজনৈতিক হিসাবে আমরা ধরতে পারি না। কারণ রাজনীতির ব্যাপার বিশাল বড়, গোটা দেশ নিয়ে একটা কোনো ব্যাপার, বা গোটা হচ্ছে গিয়ে তোমার রাজ্য নিয়ে কোনো একটা ব্যাপার, একটা বিশাল সংখ্যক মানুষ, বিভিন্ন ধরনের শ্রেণীর লোক যে ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকবে, সেখানে রাজনৈতিক একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু ছোট্ট ছোট্ট কোনো ঘটনা, সেই ব্যাপারগুলোর মধ্যে রাজনীতির ব্যাপার নেই, এটাই এখানে বলা হয়েছে। তাই বলেছে যেসব প্রতিষ্ঠান বা সংস্থার কাজের কোনো ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রভাব নেই, সেই সকল সংস্থার বা প্রতিষ্ঠানের কাজকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতি বলা যায় না। গেল এটা রাজনীতি সম্পর্কে আমি কিছুটা বললাম, রাজনীতির সম্পর্কে ভ্রান্ত ধারণা সম্পর্কে কিছু বললাম। এবার চলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে এখানে কিছু আলোচনা রয়েছে এই চ্যাপ্টারে, সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আমরা যে বিষয়টা পড়ছি রাষ্ট্রবিজ্ঞান, তো রাষ্ট্রবিজ্ঞান কি, কাকে বলে, সেটাই তো সংজ্ঞা। দেখো, রাষ্ট্রবিজ্ঞান শুধু একটি আধুনিক শাস্ত্র নয়, এটি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। দেখো, বিজ্ঞান তো বিশেষ জ্ঞান, এটা একটা সামাজিক বিশেষ জ্ঞান, মানে সামাজিক বিজ্ঞান, এবং গতিশীল। কেন গতিশীল?
কারণ সমাজটাই গতিশীল। দেখো, আজ থেকে 100 বছর আগের সমাজ তো আজকে নেই। তোমরা যদি মনে করো শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো আছে সেগুলো যদি পড়ো, সেই চণ্ডী মণ্ডপ তলায় বসে হুকা খেতে খেতে মানুষ গল্প করতো, তাদের একটা আলাদা সমাজ জীবন ছিল। এখন সেই ব্যাপারগুলো নেই। এখন মানুষ মোবাইল ঘেঁটে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করে সময় কাটাচ্ছে, সেই জিনিসগুলো পাওয়া যায় না। তাই এখনের সমাজটা নিশ্চয়ই আলাদা। তাই সমাজ পরিবর্তনশীল এবং সমাজ গতিশীল। সমাজটা দ্রুত পাল্টাচ্ছে, তাই গতিশীল। তাই বলেছে এটি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। তাই রাষ্ট্রবিজ্ঞানের ধারণার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। তাই সমাজ পরিবর্তন হয়েছে, সমাজের সঙ্গেই তো রাষ্ট্রবিজ্ঞানের যোগ। যদি সমাজই পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপার স্যাপারগুলো তো পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাই হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের ধারণার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। এমনকি রাষ্ট্রবিজ্ঞান নামটিও বহু পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। এই যে রাষ্ট্রবিজ্ঞান যে আমরা বলছি, যার মধ্যে সমাজের কথা আছে, রাষ্ট্রের কথা আছে, রাজনীতির কথা আছে, অনেক কিছুর কথা আছে। তো এটাকে আমরা কি সাবজেক্ট বলবো, কি বিষয়ে বলবো? এটা দিয়ে ইতিহাস না, ভূগোল না, বিজ্ঞান না, এটাকে যে আমার রাষ্ট্রবিজ্ঞানই বলতে হবে, এই ব্যাপারেও অনেক বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞান কথাটার উদ্ভব হয়েছে। এই নামটিও বহু পরিবর্তন ও বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, তাই বলেছে। বলা থাকে নাম নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের যত বিতর্ক আছে অন্য কোনো শাস্ত্রে ততটা দেখা যায় না। দেখো, গণিত মানে অঙ্ককে যে আমরা অঙ্ক বা গণিত বলবো, কোনো অসুবিধে নেই। ইতিহাস সে পুরনো কাহিনী, পুরনো আমাদের যে সমস্ত সভ্যতা, তার যে তথ্য, সেটাই তো ইতিহাস। সেটাকে যে আমরা ইতিহাস বলবো, হিস্ট্রি বলবো, সেটা নিয়েও কোনো অসুবিধা হয় না। বা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, রসায়ন বা বায়োলজি, জীববিদ্যা, সেই শাস্ত্রগুলো নামকরণ করাতেও কোনো অসুবিধা হয় না। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নামটা করতে গিয়ে তার মধ্যে সমস্ত কিছু আছে। এটার মধ্যে ইতিহাস আছে, এটার মধ্যে সমাজবিদ্যা আছে, এটার মধ্যে আরও অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা এমন একটা বিষয় যেটার নামকরণ রাষ্ট্রবিজ্ঞানী হবে কি হবে না, কি নাম দেওয়া যাবে, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো তাই বলেছে যে এই শাস্ত্রের নামকরণ করা নিয়ে যতটা বিতর্ক আছে, অন্য কোনো শাস্ত্রর নামকরণ করা নিয়ে এতটা বিতর্ক হয়নি। তাই রাষ্ট্রবিজ্ঞানের কোনো সর্বজনক রাজ্য চূড়ান্ত সংজ্ঞা কিন্তু আজও নেই। বহু রাষ্ট্রবিজ্ঞানী নানান দৃষ্টিকোণ থেকে এর সংজ্ঞা নিরূপণ করেছেন। এ প্রসঙ্গে জেলিকেন যথার্থই বলেছেন যে সঠিক নামকরণের সমস্যা নিয়ে অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞান অধিক বিব্রত। দেখো, এখানে আমার একটা মজার একটা উদাহরণ মনে আসলো, দেখি তোমাদেরকে বোঝাতে পারি কিনা। মনে করো আমরা অনেক ছোট, আমাদের হাইট অনেক ছোট, পিঁপড়ের মতো। এবার আমাদের সামনে একটা হাতি আসলো। এবার আমরা হাতিটাকে কেউ ডান দিক থেকে দেখছি, কেউ পেছন থেকে, কেউ বাঁ দিক থেকে, এইভাবে দেখে যাচ্ছি। এবার যে পায়ের দিক থেকে দেখছি, আমরা দেখছি এই হাতিটার পাটা এরকম, তখন আমরা বলবো এই হাতিটা দেখতে এরকম। বা কেউ সামনের দিক থেকে বিশ্বাস করছে যে হাতিটা দেখতে ওরকম, ওই সুরটা এরকম পেঁচানো এরকম। তো কেউ পেট বলছে এরকম মোটা। তো এক একজন এক এক রূপে হাতিটাকে দেখছি আমরা, দেখে এক এক রকমভাবে আমরা বর্ণনা করছি। কেন? কারণ হাতিটা তো বিশাল, তার আকারের এক এক দিকে এক এক রকম পরিবর্তন। এর ফলে আমরা সঠিকভাবে বর্ণনা করতে পারছি না, এক একজন এক এক রকম করে বলছি, যার যেটা মনে হচ্ছে। হাতি পায়ের মতো দেখতে, হাতির পাটা যেরকম হাতি ওরকম দেখতে। কেউ বলছে হাতি সুরের মতো দেখতে, হাতির সুরটা যেরকম সেরকম দেখতে। কিন্তু হাতিটা এত বিশাল যেটার সঠিক বর্ণনা বা সঠিক সংজ্ঞা আমরা দিতে পারছি না হাতিটা কেমন। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের ভেতরে এত কিছু ঢুকে রয়েছে, এত কিছু বিষয় ঢুকে রয়েছে, যেটাকে এক কথায় দু কথায় বা এক দৃষ্টিভঙ্গিতে এটাকে প্রকাশ করা সম্ভব হয় না। তাই এক একজন এক একভাবে রাষ্ট্রবিজ্ঞানকে বর্ণনা করেছে। তো এখানে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ঠিক সেরকমভাবে
দুভাগে ভাগ হয়েছে। যে কেউ বলেছে রাষ্ট্রকেন্দ্রিক বা সনাতনী সংজ্ঞা, যেটা পুরনো, আর আরেকটা আধুনিক সংজ্ঞা যেটা রাষ্ট্র নিরপেক্ষ, শুধু রাষ্ট্রকেন্দ্রিক না, আরও কিছু রয়েছে। এবার যে যেমনভাবে দেখেছে সে তার মতো বর্ণনা করেছে। এবার চলো আমরা দুটো জিনিস দেখি। প্রথমটা দেখি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কীরকম, বা সনাতনী পুরনো সংজ্ঞা। এখানে বলেছে, দেখো, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন লিকক, ব্লুমসলি, পল জানে, বার্জেস, গেটল, জেলিকেন, গিলক্রিস্ট, গার্নার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। দেখো এই নামগুলো কিন্তু একটু কঠিন কঠিন নাম, তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে দুটো নাম তো ক্রিকেটারের নাম, গিলক্রিস্ট আর গার্নার। দুজনেই ক্রিকেটার ছিল। গিলক্রিস্ট তো অস্ট্রেলিয়ার উইকেট কিপার ছিল, এভাবে তোমরা মনে রাখতে পারো। আর গার্নার খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বোলার ছিল, খুব ফাস্ট বোলার। তো এইভাবেও দুটো নাম তোমাদের, অন্য নাম যদি মনেও না থাকে, এইভাবে দুটো নাম তোমরা মনে রাখতে পারো। আরও বিভিন্ন পদ্ধতি আছে মনে রাখার, পরে অন্য সময় বলব। তো এই নামগুলো মনে রাখবে। এবার দেখো, রাষ্ট্রকেন্দ্রিক বা সনাতনী সংজ্ঞার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অধ্যাপক জেমস উইলফোর্ড গার্নার এর সংজ্ঞা। আচ্ছা, গার্নারের সংজ্ঞাটা কি? এখানে বলেছে, গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সেই শাস্ত্র যে শাস্ত্র রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, রাষ্ট্রের তত্ত্ব, প্রকৃতি ও রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করে। গার্নারের ভাষায় এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্র নিয়ে। এটা মুখস্থ করতে হয়। তাদের যে মতগুলো আছে এগুলো এভাবে না বানিয়ে এগুলো একটু মুখস্থ রাখতে হয়। তো দেখো এখানে কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সেই শাস্ত্র যে শাস্ত্রে রাষ্ট্রের উৎপত্তি মানে রাষ্ট্রের সৃষ্টিটা কিভাবে হলো। মনে করো আমাদের ভারতবর্ষ কীভাবে সৃষ্টি হলো। প্রথমে তো ভারত টুকরো টুকরো দেশ ছিল, তারপরে পরবর্তীকালে মুঘল আমলে বা বিভিন্ন আক্রমণের মাধ্যমে সুলতানি আমলে একটা রূপ পেল। তারপর পরবর্তীকালে যখন ইংরেজরা আসলো তখন ভারতবর্ষের একটা রূপ হলো। তারপরে 1947 সনে যখন স্বাধীন হলো তখন ভারতবর্ষের আরেকটা রূপ হলো। তো একটা রাষ্ট্রের উৎপত্তি, সেই ব্যাপারটাও কিন্তু দেখো এখানে রয়েছে। তো এটা কিন্তু ইতিহাসের মধ্যেও পড়ে। তাহলে দেখো রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু ইতিহাসও ঢুকে যাচ্ছে। তাই রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সেই শাস্ত্র যে শাস্ত্রে রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ মানে কীভাবে বেড়ে উঠলো। মনে করো 1947 সন থেকে যে 2020 সন পর্যন্ত আমাদের রাষ্ট্রের মধ্যে কী কী পরিবর্তন হলো, সমাজের কী পরিবর্তন হলো, এই ক্রমবিকাশ ইত্যাদি। রাষ্ট্রের তত্ত্ব, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের তত্ত্ব আছে, তত্ত্বের ব্যাপারগুলো পরে আবার পড়াবো। তো বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানী আছে তাদের দেওয়া তত্ত্ব, সেগুলো। রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রটা কীরকম, কেমন রাষ্ট্র, তার ভৌগোলিক ব্যাপার কী রয়েছে, রাজনৈতিক ব্যাপার কী রয়েছে, ঐতিহাসিক ব্যাপার কী রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলি হচ্ছে প্রকৃতি। ও রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র কী কাজ করে, তার জনগণের সঙ্গে রাষ্ট্রের ব্যাপারটা কী, তার আইন কানুন কী, কীভাবে রাষ্ট্রটা চলে, সেটা হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী। এইসব নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে গিয়ে গার্নারের মত। তো গার্নারের ভাষায় এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্র নিয়ে, যেটা গার্নার বলতে চেয়েছেন, রাষ্ট্র ভিন্ন আর কোনো ব্যাপার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে নেই। তো রাষ্ট্র দিয়েই শুরু, রাষ্ট্র দিয়েই শেষ। আচ্ছা, এবার দেখো আরও কয়েকজনের নাম দেখো। গেটল, ব্লুমসলি, সিলি, গিলক্রিস্ট প্রমুখ দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ গার্নারের মতকেই সমর্থন করেন। গার্নার যেটা বলেছেন সেটাই ওনারা সমর্থন করেন। যেমন অধ্যাপক গিলক্রিস্ট বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। উনি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার মানে গভর্নমেন্ট, তা নিয়েই আলোচনা করে। ব্লুমসলি কি বলেছেন, তিনি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এর মুখ্য আলোচ্য বিষয় রাষ্ট্র ও সরকার। ওই একই, দুজনে প্রায় একই কথাই বলেছেন। এটা মুখস্থ রাখতে তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো, ফরাসি লেখক পল জানে, তার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। এই যে একটা রাষ্ট্রের ভিত কী,
মনে করো রাষ্ট্রের একটা সংবিধান রয়েছে, একটা আইন রয়েছে, একটা সরকার রয়েছে, এই সমস্ত ব্যাপারই তো একটা রাষ্ট্রের ভিত্তি। তো সেই সমস্ত নিয়ে আলোচনা করে এবং সেই রাষ্ট্র যে সরকার চালায় তাদের তো কিছু নীতি আছে, এইভাবে দেশটাকে চালাবো, এইভাবে আমাদের আইন কানুন রয়েছে, এইভাবে বিল পাস করানো হয়, এইভাবে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, লোকসভা আছে, বিধানসভা আছে। এই সরকারের যে বিভিন্ন নীতি রয়েছে সেগুলো নিয়ে সরকারের কাজ, সে জনগণের জন্য কী কাজ করছে, সেটা জনগণের কাছে কতটুকু পৌঁছচ্ছে, ফলপ্রসূ হচ্ছে কি না, সরকারের অর্থনৈতিক নীতি, সরকারের বৈদেশিক নীতি, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করে। এটাই লেখক পল জানে বলেছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানী সিলি প্রায় একই ধরনের অভিমত প্রকাশ করে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় সরকার। সিলি বলেছেন সরকার, গভর্নমেন্ট যে কাজ করে সেটি হচ্ছে মুখ্য আলোচ্য বিষয়। তিনি রাষ্ট্র অপেক্ষা সরকারকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সিলি, এই নামটা মনে রাখবে। তিনি রাষ্ট্র অপেক্ষা সরকারকে বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ সনাতনী বা উদারনৈতিক ধারায় বিশ্বাসী দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্র ও সরকার সংক্রান্ত শাস্ত্রকেই মনে করেন। যারা পুরনো তারা হচ্ছে এই সনাতনী, আমাদের সনাতন ধর্ম বলতো না, হিন্দু ধর্ম তো অনেক পুরনো, সেই প্রায় 10,000 বছর আগের পুরনো আমাদের ধর্ম মনে করো, তাই সনাতন ধর্ম বলে। আর সেই পুরনো রাষ্ট্রবিজ্ঞানীদেরকে সনাতনী বিজ্ঞানী বলা হয় বা তাদের মতকে সনাতনী মত বলা হয়। তো সেই উদারনৈতিক ধারায় বিশ্বাসী দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞান বলতে রাষ্ট্র ও সরকার সংক্রান্ত শাস্ত্রকেই মনে করেন। রাষ্ট্রকেন্দ্রিক এই সংজ্ঞাই এতদিন সর্বত্র গৃহীত হয়েছে। যেহেতু রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র, তাই এই সংজ্ঞাও আধুনিক ধারণার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। আগেই বলেছি সমাজ পরিবর্তনশীল, রাষ্ট্র পরিবর্তনশীল, তাই রাষ্ট্রবিজ্ঞানও পরিবর্তনশীল। আজকে যেমন কোনো রাষ্ট্র রয়েছে, এমন হতে পারে ভবিষ্যতে সেই রাষ্ট্রটা থাকবে না। মনে করো রাশিয়া আগে ছিল, রাশিয়া ভেঙে টুকরো হয়ে গেছে, তাই রাশিয়ার আগের যে ব্যাপারগুলো ছিল এখন তো নেই, তাই রাশিয়ার রাষ্ট্র সংক্রান্ত আলোচনাও চেঞ্জ হয়ে যাবে। তাই তাদের যে রাষ্ট্রবিজ্ঞান সেখানেও অনেক কিছু চেঞ্জেস আসবে। তাই রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। আচ্ছা, এবার চলো রাষ্ট্র নিরপেক্ষ বা আধুনিক সংজ্ঞাটা জানি, যেখানে রাষ্ট্রটাই মূল নয়, আরও কিছু রয়েছে। দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ, বিশেষ করে আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীগণ শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় সন্তুষ্ট থাকতে পারেননি। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীগণ, এটা মনে রাখবে, অতীতের রাষ্ট্র ও সরকারের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ত্যাগ করে রাজনীতির সঙ্গে যুক্ত সামাজিক অর্থনৈতিক সকল বিষয়ে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এবং সেই সমস্ত যারা আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানীদের কথা বললাম, তারা বলছেন যে এটা তো সংকীর্ণ কথা হলো, শুধু এই সরকার এবং রাষ্ট্র ছাড়া আর কোনো কিছু নেই জগতে, কি আর কিছু নেই যেটা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে। তাই বলেছে, তাই আধুনিক বিজ্ঞানীগণ নিরপেক্ষভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ণয় করেছে। এবার কি বলেছেন, রাষ্ট্র নিরপেক্ষ আধুনিক মতবাদে মতবাদে বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে রবার্ট ডাল, মনে রাখবে কাশ্মীরের ডাল লেক, এখান থেকে রবার্ট ডাল, ডেভিড ইস্টন, হ্যারল্ড ল্যাসওয়েল, আব্রাহাম ক্যাপলান, চার্লস মেরিয়াম, জে.ডি.বি. মিলার প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। একটু কষ্ট করে এই নামগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। এরা হচ্ছে গিয়ে রাষ্ট্র নিরপেক্ষ আধুনিক মতবাদে বিশ্বাসী। তো কারা কারা, ওই গিলক্রিস্ট, গার্নার, ওরা হচ্ছে রাষ্ট্রটাই মূল, সরকারটাই মূল, আরও কয়েকজনের নাম বললাম, সেগুলো মনে রাখবে। আর এই যে নামগুলো আছে এখন বললাম, তারা হচ্ছে রাষ্ট্র নিরপেক্ষ আধুনিক মতবাদে বিশ্বাসী। এই ব্যাপারটা মনে রাখবে। এবার দেখো, রবার্ট ডালের মতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা, কর্তৃত্ব ও শাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। দেখো এখানে কি বলেছে, ক্ষমতা, কর্তৃত্ব, শাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। দেখো, এই তিনটে জিনিসই কিন্তু মানুষের সঙ্গে যুক্ত। ক্ষমতা তাও মানুষেরই আছে, শাসন মানুষই করে, কর্তৃত্ব মানুষই মানুষের ওপরে করে। এবার দেখো নেক্সট,
ইস্টনের মতে সম্পদ নিয়ে সৃষ্ট যে দ্বন্দ্ব ও সংঘাত তার সমাধান সূত্র আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। দেখো, যে কোনো একটা সম্পদ, মনে করো কোনো অঞ্চলে একটা কয়লা খনি বা তেলের খনি পাওয়া গেল। এবার মনে করো সেটা এমন একটা সীমানাতে, সেটা হয়তো দুটো দেশের সীমানা হতে পারে বা দুটো রাজ্যের সীমানা হতে পারে। ওটা নিয়ে দ্বন্দ্ব হতে পারে যে এই সম্পদটা, কয়লা খনিটা বা তেলের খনিটা, এটা আমাদের। ও বলছে আমাদের, এক পক্ষ বলছে আমাদের, আরেক পক্ষ বলছে না আমাদের। এই নিয়ে যে দ্বন্দ্ব, এটাও কিন্তু রাজনীতির ব্যাপার হতে পারে, কারণ এটা একটা বিশাল ব্যাপার। এটা কি একটা ক্লাব ঘর বা একটা ইনস্টিটিউশনের ব্যাপার নয়, এটা একটা দেশের সম্পদ। এটার সাথে দুটো রাজ্য বা দুটো রাষ্ট্র যুক্ত থাকতে পারে আমাদের করে, তাই এটা রাজনীতির বাইরে থাকতে পারে না। এবার দেখো, ল্যাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান মূলত প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে থাকে। জেডিবি মিলার এবং অ্যালান আর বলের মতে রাজনীতি হলো দ্বন্দ্ব ও দ্বন্দ্বের মীমাংসা এবং ক্ষমতার বিজ্ঞান। দেখো, প্রভাব ও প্রভাবশালী, মনে করো কোনো ব্যক্তি আরেকটা ব্যক্তিকে বলল তুমি এই কাজটা করে দাও, এবং দ্বিতীয় ব্যক্তি সেই কাজটা করতে বাধ্য হলো, এবং প্রথম ব্যক্তি যে এই কাজটা করিয়ে নিল সে কিন্তু তার নিজের প্রভাব খাটিয়ে সেই কাজটা করল। তো এই যে প্রভাব প্রতিপত্তি, এই ব্যাপারটাও রাজনীতির অঙ্গ হতে পারে। এখানে কোনো বৃহৎ জনগোষ্ঠীর কোনো একটা স্বার্থ বা তার স্বার্থের পক্ষে বা স্বার্থের বিপক্ষেও হতে পারে। কেউ হয়তো কোনো প্রভাবশালী লোক কোনো একটা ডিসিশন নিল যে এটা করা যেতে পারে বা করা যেতে পারে না। তো এটাও এখানে, তাই এখানে প্রভাব এবং প্রভাবশালীদের আলোচনাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে চলে আসলো। এবার দেখো, দ্বন্দ্ব ও দ্বন্দ্বের মীমাংসা ও ক্ষমতার বিজ্ঞান। কার কত ক্ষমতা আছে, কোন নেতার কত ক্ষমতা, কোন মন্ত্রীর কত ক্ষমতা, কোনো ধর্মীয় নেতার কত ক্ষমতা, এই সমস্ত কিছু ব্যাপার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে জড়িত হয়ে যায়। কারণ এটা কয়েকটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা দেশেও এই ক্ষমতায়নের প্রভাব পরিলক্ষিত হয়। দ্বন্দ্ব ও দ্বন্দ্বের মীমাংসা, তোমরা যদি টিভি টেলিভিশনে দেখো তবুও দেখবে যে দুটো রাজ্যের মধ্যে গণ্ডগোল চলছে, এরকমও তোমরা দেখতে পাচ্ছ। একটা রাজ্য নিজের মতো করে ক্ষমতায়ন করছে, আরেকটা রাজ্য তার মতো করে বলছে, এরকমও তোমরা দেখতে পারো। তাই শুধু রাষ্ট্র আর সরকার নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নয়, এদের মতে এই ব্যাপারগুলোও রয়েছে। ক্ষমতা, কর্তৃত্ব, ক্ষমতায়ন, দ্বন্দ্ব, দ্বন্দ্বের মীমাংসা। মনে করো কোনো একটা শ্রেণী কোনো একটা আন্দোলন করছে যে আমাদের এইটা দরকার, আমরা পিছিয়ে পড়া, আমাদেরকে এই জিনিসটা দেওয়া হোক, আমাদের সমস্ত সমাজ পিছিয়ে আছে। মনে করো সেখানে 10 লক্ষ লোকের ব্যাপার, যে আমাদেরকে সরকার এই সুবিধাটা দিক। তখন একটা অনেক গণ্ডগোল হয়ে গেল। এবার হয়তো কোনো নেতা আসলো, তাদেরকে বোঝালো, বুঝিয়ে সুঝিয়ে একটা মীমাংসা করলো, সেটাও কিন্তু একটা রাজনীতির ব্যাপার বা সেটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত, সেটার সাথেও রাষ্ট্রবিজ্ঞান যুক্ত আছে। এর আগের একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম বাস ধর্মঘট, ট্যাক্সি ধর্মঘট করা হলো। এবার মিনিস্টার আসলো, তাদের সাথে বসলো, একটা মীমাংসার রফাসূত্র হলো। গোটা দেশে বা গোটা রাজ্যে বাস বন্ধ হয়ে গেছিলো, সবাই ধর্মঘট করেছে। এটা কিন্তু একটা বড় রাজনীতির অঙ্গ, কারণ এটা 1-2 ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা বিশাল শ্রেণীকে প্রভাবিত করছে। যখন একটা অনেক বড় শ্রেণীকে প্রভাবিত করে তখন সেটা রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়ায়, এবং এটাও রাষ্ট্রবিজ্ঞানের অঙ্গ। তাই দ্বন্দ্ব ও দ্বন্দ্বের মীমাংসা এটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই পড়ে। দেখো, এবার সব কিছু মিলিয়ে রাষ্ট্রবিজ্ঞানের এখানে যেটা সংজ্ঞা দিয়েছে আধুনিক যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, যে রাষ্ট্র নিরপেক্ষ মতে যারা বিশ্বাসী, অর্থাৎ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যে শাস্ত্র রাষ্ট্র ও সরকার ছাড়াও রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, বিভিন্ন বেসরকারি সংগঠন মানুষের রাজনৈতিক আচরণ, ক্ষমতা, প্রভাব, সংঘাত প্রভৃতি নিয়ে আলোচনা করে, তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। যেটা আমি এতক্ষণ ধরে বললাম, এটাই এখানে আরও শর্টে সংজ্ঞার মতো করে বলেছে।
এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা, যেটা রাষ্ট্রনিরপেক্ষ রয়েছে। এবার দেখো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে একটা সংজ্ঞা রয়েছে, সেটাও আমি আলোচনা করছি আজকে। স্বাভাবিকভাবে রাজনীতির অন্য বিষয়ের মতো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে মার্ক্সীয় ধারণা অন্য ধারণাগুলি থেকে পৃথক। মার্ক্সীয় সংজ্ঞা রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞার মধ্যে সমন্বয় সাধন করেছে। সমন্বয় সাধন করা মানে দুটোর মধ্যে একটা মিলন ঘটিয়েছে। রাষ্ট্রকেন্দ্রিক এবং রাষ্ট্রনিরপেক্ষ যে দুটো আলোচনা করলাম, তাদের মধ্যে একটা মিলন ঘটিয়েছে মার্ক্সীয় সংজ্ঞা। মার্ক্সবাদীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের উপরিকাঠামোর বিজ্ঞান। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান আসলে শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্র ব্যবস্থার শাস্ত্র। দেখো, রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী রয়েছে, ধনী আছে, দরিদ্র আছে, তারপরে মধ্যবিত্ত আছে। এই যে তাদের মতো করে প্রত্যেক শ্রেণীর যে একটা সংগ্রাম রয়েছে, তাদের দুঃখ দৈন্যদশা, তাদের জীবন সংগ্রাম, এটাই শ্রেণী সংগ্রাম। সেই ব্যাপারগুলো আছে ও রাষ্ট্র ব্যবস্থার শাস্ত্র, এগুলো নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। লেনিনের মতে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি একজন ব্যক্তি বা বহু ব্যক্তির আলোচনা নয়, এটি হলো বৃহৎ শ্রেণী ও তাদের মধ্যেকার সংগ্রামের আলোচনা। যে এটা শুধু একজন ব্যক্তি বা 10,000 ব্যক্তির ব্যাপার নয়, এটাই বলতে চাইছেন যে সংখ্যা দিলেই শুধু হয় না, সেই সংখ্যাটা যদি একটা শ্রেণীকে প্রভাবিত করে বা একটা শ্রেণীর সঙ্গে যুক্ত থাকে, তার স্বার্থ বা তার কোনো অসুবিধা, সেই শ্রেণীগত ব্যাপারটাই কিন্তু বা তাদের সংগ্রামটাই হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হতে পারে বা আলোচ্য বিষয়। এখানে জেনে রাখা দরকার যে অর্থনৈতিক সম্পর্ক উৎপাদন ব্যবস্থাকেই মার্ক্স সমাজের মূল ভিত্তি বলেছেন। এখানে এর আগেও বলেছি যে রাজনীতির সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, এটা মার্ক্সবাদে বলা আছে। তাই অটোমেটিক্যালি রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক তারা বলেইছেন যে অর্থনৈতিক সম্পর্ক উৎপাদনের ব্যবস্থাকেই মার্ক্স সমাজের মূল ভিত্তি বলেছেন। এছাড়াও সমাজের অন্যান্য বিষয় অর্থাৎ রাষ্ট্র, রাজনীতি, সংবিধান, দর্শন, শিল্প প্রভৃতি হচ্ছে উপরিকাঠামো। দেখো, কেন উৎপাদন ব্যবস্থা আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে। আর যখনই অর্থনৈতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রয়েছে বলেছে, সেখানে অর্থনীতির সঙ্গে রাজনীতিরও সম্পর্ক রয়েছে, শিল্পেরও সম্পর্ক রয়েছে, আর অন্যান্য সমস্ত কিছুরই সম্পর্ক রয়েছে। সব কিছুর মধ্যে অর্থনীতি জড়িত আছে। এবার দেখো, মার্ক্সীয় সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যাবে যেখানে দ্বন্দ্ব ও বিরোধ বা সংঘাত বেশি গুরুত্ব পেয়েছে, অর্থাৎ শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য বিষয়, এখানে দ্বন্দ্ব ও বিরোধ এই নীতিতে বেশি গুরুত্ব পেয়েছে। কারণ প্রত্যেক শ্রেণীর সঙ্গে প্রত্যেক শ্রেণীর একটা সংঘাত রয়েছে। ধনীর সঙ্গে দরিদ্র, দরিদ্রের সঙ্গে ধনী, মধ্যবিত্তের সঙ্গে উচ্চবিত্ত, এরকম একটা রয়েছে। তাই বলছে শ্রেণী সংগ্রাম রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়। তাই লেনিন বলেছেন সব শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং এক শ্রেণীর সঙ্গে অন্য এক শ্রেণীর সম্পর্কই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যে রাষ্ট্রের সঙ্গে সমস্ত শ্রেণীর একটা সম্পর্ক, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক, বা এক শ্রেণীর সঙ্গে অন্য শ্রেণীর সম্পর্ক ভালো হোক মন্দ হোক যাই হোক, এই সমস্ত বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এটা হচ্ছে মার্ক্সবাদীরা বলেছেন। এবার দেখো, সাধারণ একটা গ্রহণযোগ্য একটা সংজ্ঞা করা হয়েছে, যেটা সনাতনী, আধুনিক, মার্ক্সীয় প্রভৃতি নানা ধরনের সংজ্ঞা আলোচনা করার পরে একটা সংজ্ঞা করা হয়েছে মোটামুটি করে। সেটা আমি একটু পড়ছি। এখানে বলেছে যে শাস্ত্র রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, রাষ্ট্র সম্পর্কীয় তত্ত্ব, রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক, সংবিধান, সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক আচরণ, ক্ষমতাদ্বন্দ্ব, বিরোধ, প্রভাব প্রভৃতি বিষয়ে বিজ্ঞান নির্ভর আলোচনা ও মূল্যায়ন করে, তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলেন। এখানে সমস্ত বিষয়ে ঢুকিয়ে দিয়েছে, যা যা আছে সমস্ত কিছুই বাদ রাখেনি, ওরে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হয়েছে। কিন্তু দেখো, আমার মনে হয় এই সংজ্ঞাটাও কিন্তু সম্পূর্ণ হয়তো হবে না, কারণ আমাদের সমাজ যখনই আবার চেঞ্জ হবে, রাষ্ট্র চেঞ্জ হবে, রাষ্ট্রবিজ্ঞানও চেঞ্জ হবে। মনে করো এরপরে হয়তো মানুষ মঙ্গল গ্রহে থাকবে,
বা শুক্র গ্রহে থাকবে বা নতুন কোনো গ্রহে থাকবে, সেখানে তাদের যাতায়াত হবে, সেখানে আরেকটা রাজনীতি তৈরি হবে, সেটাও তখন কিন্তু এই সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই সংজ্ঞাটাও কিন্তু মানে সম্পূর্ণ সংজ্ঞা হয়তো নয়, এখনের জন্য হয়তো সম্পূর্ণ, কিন্তু যেহেতু গতিশীল রাষ্ট্রবিজ্ঞান, এই সংজ্ঞাটাও হয়তো চেঞ্জ হয়ে এর মধ্যে আরও নতুন কিছু ঢুকতেই পারে। তাই তোমরা মনে রাখবে, রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান, এর চেঞ্জ হবেই। সমাজের যেমন পরিবর্তন হয়, রাষ্ট্রবিজ্ঞানেরও পরিবর্তন হবে, এর বিষয়বস্তুরও পরিবর্তন হবে, এর মধ্যে জিনিস তো কমবেই না, বরঞ্চ আরও বিষয় অন্তর্ভুক্ত হবে। তো যাক, ঠিক আছে, আজকে প্রায় 35 মিনিটের উপরে ক্লাস হয়ে গেল। তো আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। আর তোমাদের যদি কোনো বুঝতে যে কোনো কিছু অসুবিধা হয়, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আজকে এখানেই তাহলে ক্লাস আজকের শেষ হলো।